স্বাগত দীপ্ত সংবাদে, সাথে আছে আমি কাজী আসিফুজ্জামান। নরসিংদীতে 2 মাসের শিশুর পা মুচড়ে দেওয়ার ঘটনায় অভিযুক্ত ও মামলার প্রধান আসামি ওই শিশুর চাচি ফারজানা আক্তারকে গ্রেপ্তার করেছে র্যাব। শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র্যাব 11। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। পরে ফারজানা আক্তারের অবস্থান শনাক্ত করতে পারে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। র্যাবের পক্ষ থেকে জানানো হয়, গ্রেপ্তার ফারজানা আক্তারকে মাধবদী থানায় হস্তান্তর করা হয়েছে। থানা পুলিশ পরবর্তী আইনগত ব্যবস্থা নেবে। এর আগে 2 মাসের শিশু পা মুচড়ে দেয় তার চাচি। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনা সৃষ্টি হয়। এই ঘটনায় 14 জুলাই রাতে মামলা দায়ের করা হয়। বন্যার পানি নেমে যাওয়ার পর হবিগঞ্জে কৃষি ও মৎস্য খাতে মোট ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 100 কোটি টাকা। বন্যায় জেলার সহস্রাধিক মাছের খামার তলিয়ে ক্ষতি হয়েছে 100 কোটি টাকার বেশি। এদিকে কুড়িগ্রামে ধরলা, তিস্তা, দুধকুমার নদের বিভিন্ন পয়েন্টে সমতলে পানি কমতে থাকায় বন্যা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে। নদ নদী তীরবর্তী চর ও নিম্নাঞ্চলের সড়ক ও বসতবাড়ি থেকে পানি সরে যাওয়ায় স্বস্তি ফিরেছে বন্যার্তদের মাঝে। অন্যদিকে ব্রহ্মপুত্রের চিলমারি, নুনখাওয়া ও হাতিয়া পয়েন্টে পানি স্থিতিশীল থাকলেও তা বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। অতিবৃষ্টিতে কাপ্তাই হ্রদের পানি বের যাওয়ায় আজ খুলে দেওয়া হতে পারে জলকপাট। গতরাতে এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসান। তিনি জানান, হ্রদে বর্তমানে পানি রয়েছে 103.91 ফুট MSL। কাপ্তাই বাঁধের সর্বোচ্চ পানি ধারণ সীমা 109 ফুট MSL। সাম্প্রতিক ভারী বৃষ্টিতে লেকের পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় আজ যে কোনো সময় স্পিলওয়ের 16টি গেট 6 ইঞ্চি পরিমাণ খুলে দেওয়া হবে। শুষ্ক মৌসুমে পানির অভাব, বর্ষার বন্যা ও নদী ভাঙন এসব সমস্যায় তিস্তা অঞ্চলের কোটি মানুষের জীবন জর্জরিত। এ থেকেই জন্ম তিস্তা মহাপরিকল্পনার। এই প্রকল্পে চীনের অংশগ্রহণ নিয়ে আলোচনা চলছে। বিশেষজ্ঞরা বলছেন, তিস্তা একটি অস্থির নদী, তাই নদী শাসনের ওপর গুরুত্ব দেওয়ার পাশাপাশি প্রকল্প বাস্তবায়নে পরিবেশগত দিক বিশেষভাবে বিবেচনায় রাখতে হবে। উত্তরের জনপদের মানুষের কাছে তিস্তা শুধু একটি নদীর নাম নয়, এটি জীবিকা নির্বাহ, কৃষি আর আশা সংগ্রামের এক প্রতিচ্ছবি। বর্ষার ভাঙ্গনের তাণ্ডব আর শুষ্ক মৌসুমে পানির তীব্র সংকট, এই দুই চরম বাস্তবতার মাঝেই বছরের পর বছর বসবাস করে আসছে তিস্তাপাড়ের লাখো মানুষ। দীর্ঘদিনের এই ভোগান্তির স্থায়ী সমাধানের নতুন করে আশার আলো দেখাচ্ছে বহুল আলোচিত তিস্তা মহাপরিকল্পনা। আর এই মহাপরিকল্পনায় সামিল হতে চায় চীন ও ভারতের মতো দুই পরাশক্তির দেশগুলো। তাহলে প্রশ্ন হচ্ছে, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোন পথে হাঁটবে সরকার? আর এই মহাপরিকল্পনা বাস্তবায়ন হলেই বা কি সুফল বয়ে আনবে তিস্তাপাড়ের লাখো মানুষের ভাগ্যে? নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা সহ দেশের উত্তরাঞ্চলে বিস্তীর্ণ জনপদ জুড়ে প্রবাহিত হয়েছে তিস্তা নদী। প্রতিবেশী দেশ ভারত 1983 সালে তিস্তার উজানে গজলডোবা ব্যারেজ নির্মাণ করলে বাংলাদেশে তিস্তার পানি প্রবাহ কমে যায়। 1990 সাল থেকে তিস্তা নদী কেন্দ্র করে বাংলাদেশের পরিকল্পনা শুরু হয়। তবে মহাপরিকল্পনার রূপটি 2010 সালের পর সামনে আসে। 2016 সালে চীনের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পাওয়ার চায়না এ প্রকল্পে আগ্রহ প্রকাশ করলে এটি আন্তর্জাতিক মনোযোগ পায়। তিস্তা মহাপরিকল্পনা হলো বাংলাদেশের উত্তরাঞ্চলে প্রবাহিত তিস্তা নদীকে কেন্দ্র করে প্রস্তাবিত একটি সমন্বিত নদী উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প। তিস্তা মহাপরিকল্পনায় যা যা রয়েছে: নদীর গভীরতা বাড়াতে ও ভাঙন রোধে করা হবে ড্রেজিং এবং স্থায়ী বাঁধ নির্মাণ। শুষ্ক মৌসুমে সেচ কাজের জন্য জলাধার ও খাল খননের মাধ্যমে পানির প্রবাহ নিশ্চিত করা। নদীর দুই ধারে চীনের জিয়াংশু প্রদেশের আদলে পরিকল্পিত আধুনিক শহর গড়ে তোলা। কৃষিভিত্তিক
নদীভিত্তিক অর্থনীতিকে চাঙ্গা করতে আধুনিক সেচ নেটওয়ার্ক তৈরি, বন্যা থেকে উত্তরবঙ্গের জনপদ রক্ষা ও নদীর পরিবেশগত ভারসাম্য বজায় রাখা। প্রকল্পের আওতায় ৩ থেকে ৫ কিলোমিটার চওড়া তিস্তা নদীকে সংকুচিত করে ৮০০ কিলোমিটার থেকে ১ কিলোমিটারে নামিয়ে আনা হবে এবং দুই পার বরাবর প্রায় ২০০ কিলোমিটার বাঁধ ও রাস্তা নির্মাণের পরিকল্পনা রয়েছে। এছাড়া বাংলাদেশ অংশে তিস্তা মহাপরিকল্পনার আওতায় প্রায় ১১০ কিলোমিটার নদীপথ ড্রেজিং ও শাসন, যা নদীর গভীরতা ও প্রশস্ততা ঠিক করার সুপারিশ করা হয়েছে। জিওপলিটিক্সটা তো ওইভাবে চলে না। তিস্তা মহাপরিকল্পনা নিয়ে কথা হয় বাংলাদেশের নদ নদী প্রাণী ও পরিবেশ বিষয়ক গবেষক শেখ রোকনের সাথে। তিনি জানান বিভিন্ন তথ্য। তিস্তা মহাপরিকল্পনা তো দরকার আছে, এ নিয়ে কোনো সন্দেহ নাই। কারণ আমার ভাঙন রোধ করতে হবে, আর্থসামাজিক উন্নয়ন প্রয়োজন হবে, নৌ চলাচল করতে হবে, এগুলো তো দরকার আছে। কিন্তু দুটো ফিজিবিলিটি স্টাডি বা সম্ভাব্যতা যাচাই সমীক্ষা, সেখানে ৫৮ জন এক্সপার্টকে যুক্ত করা হয়েছে এটা করার জন্য। এর মধ্যে একজনও বাংলাদেশি না। মহাপরিকল্পনার তথ্য নথিপত্র আপনি কোথাও পাবেন না। তবে সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের পর নতুন সম্ভাবনা দেখছেন এই গবেষক। মহাপরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে পরিবেশগত ভারসাম্য রক্ষার বিষয়টি গুরুত্ব দিতে হবে বলে জানান তিনি। মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে গিয়ে পরিবেশ ধ্বংস করা যাবে না। যেমন আমরা ভারতের গজলডোবা ব্যারেজ দেখেছি। এমনিতে তিস্তা খুব অস্থির নদী, এটা ১ বছরেই ভরাট হয়ে যেতে পারে। ফলে তিস্তা মহাপরিকল্পনার প্রয়োজনীয়তা নিয়ে কোনো প্রশ্ন নাই, এটা লাগবেই। প্রশ্নটা হচ্ছে যে আপনি কিভাবে করতেছেন, এটা পরিবেশসম্মতভাবে করতেছেন কিনা, বহুপাক্ষিক হচ্ছে কিনা, টেকসই হবে কিনা, সেটা হলো প্রশ্ন। তার মতে সম্ভাবনার পাশাপাশি রয়েছে বেশ কিছু বড় চ্যালেঞ্জ। নদীপাড়ের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি ন্যায্য পানি প্রবাহ নিশ্চিত করতে না পারলে কাঙ্ক্ষিত সুফল পুরোপুরি পাওয়া কঠিন হবে। একপাক্ষিক হলে এটা একটা বহু রাজনৈতিক বিরোধের জায়গা তৈরি হবে। আমি ভারতের সঙ্গে গেলে চীন বেজার হবে, চীনের সঙ্গে গেলে ভারত বেজার হবে। প্রাথমিকভাবে তিস্তা মহাপরিকল্পনায় ব্যয় ধরা হয়েছে ৮,২০০ কোটি টাকা। তিস্তার ঢেউ বয়ে নিয়ে আসে ভাঙনের গল্প, আবার এই একই স্রোতে ভেসে আসে নতুন দিনের স্বপ্ন। তিস্তা পাড়ের মানুষের আশা দ্রুত বাস্তবায়ন হবে তিস্তা মহাপরিকল্পনা। তবে এই বাস্তবতা নির্ভর করছে সময়মতো প্রকল্প বাস্তবায়ন, টেকসই ব্যবস্থাপনা ও পর্যাপ্ত পানির প্রবাহ নিশ্চিত করার উপর। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা বাংলাদেশের ইতিহাসের অন্যতম আলোচিত ঘটনা। 4 দশকের বেশি সময় ধরে এই হত্যাকাণ্ড ঘিরে রয়েছে অসংখ্য প্রশ্ন, বিতর্ক আর অমীমাংসিত রহস্য। ৪৫ বছর পর গ্রেপ্তার হয়েছেন হত্যাকাণ্ডে অভিযুক্ত পলাতক সাবেক মেজর মোজাফফর হোসেন। তার গ্রেপ্তার খুলে দিতে পারে ইতিহাসের সেই অজানা অধ্যায়। প্রশ্ন উঠেছে, ৪৫ বছর কোথায় ছিলেন তিনি? সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যায় জড়িত অভিযোগে তৎকালীন মেজর মোজাফফর হোসেন এখন সেনা হেফাজতে। ১৫ জুলাই রাতে ঢাকার বনানীর একটি বাসা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পর তিনি সেনাবাহিনী থেকে পালিয়ে যান। তাকে ধরিয়ে দিতে সে সময় পুরস্কারও ঘোষণা করা হয়েছিল বলে জানায় পুলিশ। বিভিন্ন বইয়ের তথ্য অনুযায়ী জিয়াউর রহমানকে গুলি করার সময় মেজর মোজাফফর ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। বাংলাদেশের সাধারণ মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠা রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ড, পরবর্তী সেনা বিদ্রোহ ও সে সময়ের রাজনৈতিক সামরিক ঘটনা প্রবাহ নিয়ে নানান প্রশ্ন ও বিতর্ক রয়েছে। যেসব প্রশ্ন সামনে এসেছে তা হল ৩০শে মে ১৯৮১ তারিখে চট্টগ্রাম সার্কিট হাউসে প্রকৃতপক্ষে কি ঘটেছিল, হত্যার পূর্বে ও পরে মেজর মোজাফফরের ভূমিকা কি ছিল, হত্যাকাণ্ডের ঘটনায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত দেশি বিদেশি পক্ষ কারা ছিল। ৪৫ বছর পর মেজর মোজাফফরের গ্রেপ্তারের ফলে এসব প্রশ্নের উত্তর জানার সুযোগ তৈরি হয়েছে। আরেকটি বড় প্রশ্ন মোজাফফরের পলাতক জীবন। বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে হত্যাকাণ্ডের পর তিনি ভারতে আত্মগোপন করেন। দেশটির গোয়েন্দা সংস্থার সহায়তায় নিজেকে কখনো পরিচয় দিতেন বিপ্লব সরকার নামে, কখনো বা জয় ব্যানার্জি নামে। প্রশ্ন উঠেছে, এই ৪৫ বছরের পুরো সময়টা তিনি কিভাবে আত্মগোপনে ছিলেন, কে বা কারা তাকে সহায়তা করেছিলেন, আর তিনি কবে এবং কিভাবে বাংলাদেশে ফিরলেন। অভিযোগ আছে ২৪ পদাতিক ডিভিশনের কর্মকর্তা মেজর মোজাফফর হোসেন সেনাবাহিনীতে যোগ দেওয়ার আগে জাতীয় রক্ষী বাহিনীতে কমিশন লাভ করেন। সাইফুর রহমান শিশির,
দীপ্ত বার্তাকক্ষ। পশ্চিম এশিয়ায় উত্তেজনা চরম আকার ধারণ করেছে। শুক্রবার টানা সপ্তম রাতের মতো ইরানের বিভিন্ন স্থাপনায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। পাল্টা হামলা চালিয়েছে ইরানও। বাহরাইনে অবস্থিত মার্কিন ড্রোন ভেসেল ডিপো এবং বাহরাইনের প্রধান এআই সেন্টারে ধ্বংসের দাবি করেছে তেহরান। সৌদি আরবে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে দেশটি। রয়টার্সের খবরে বলা হয়েছে, সমুদ্রপথে সংঘাতের জেরে উপসাগরীয় অঞ্চল থেকে জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে গেছে। হরমুজ প্রণালীর দক্ষিণে একটি মাইনযুক্ত এলাকায় পার হওয়ার সময় দুটি তেলের ট্যাঙ্কারে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত ওই অঞ্চল থেকে কোনো রাসায়নিক সার, এমনকি এক ফোঁটা তেল বা গ্যাসও রপ্তানি করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি। মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় রাজ্য চিয়াপাসের উপকূলে 7.4 মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবারের এই ভূকম্পনে পার্শ্ববর্তী গুয়াতেমালা ও এল সালভাদোরের বিভিন্ন স্থানে ভবন কেঁপে ওঠে। ভূমিকম্পের জেরে উপকূলীয় এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে। প্রাথমিকভাবে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মার্কিন সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, উপকেন্দ্রের 300 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে বিপজ্জনক সুনামি আঘাত হানার সম্ভাবনা রয়েছে। আই হ্যাভ আ প্ল্যান এই কথা দিয়েই নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা করলেন যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির নবনির্বাচিত নেতা অ্যান্ডি বার্নহ্যাম। শুক্রবার লেবার পার্টির নেতা নির্বাচিত হওয়ার মধ্যে দিয়ে বার্নহ্যামের নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়ার পথ নিশ্চিত হলো। আগামী সোমবার 10 ডাউনিং স্ট্রিটে প্রধানমন্ত্রী হিসেবে তিনি কিয়ার স্টারমারের স্থলাভিষিক্ত হবেন। প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার আগেই অ্যান্ডি বার্নহ্যাম তার মন্ত্রিসভায় কে কে থাকবেন তা চূড়ান্ত করে নিচ্ছেন বলে জানিয়েছেন। এবারে খেলার খবর। দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়েকে 34 রানে হারিয়ে টি-20 সিরিজে টিকে রইল বাংলাদেশ। বুলাওয়েতে টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই দারুণ ছন্দে ছিলেন সফরকারীদের দুই ওপেনার সাইফ হাসান ও তানজিদ হাসান। সাইফ 55 রান আর তানজিদ ফেরেন 58 রান করে। শেষ দিকে মোহাম্মদ সাইফুদ্দিনের 10 বলে 31 রানের ঝোড়ো ইনিংসে নির্ধারিত ওভারে 5 উইকেটে 186 রান সংগ্রহ করে টাইগাররা। জবাবে বিরতিহীনভাবে উইকেট হারিয়ে জিম্বাবুয়ে থামে দলীয় 152 রানে। সিরিজের প্রথম টি-20 32 রানে জিতেছিল স্বাগতিকরা। 19 জুলাই হবে সিরিজ নির্ধারণী ম্যাচ। দেশের ক্রীড়াঙ্গনে উশু ফেডারেশন যেন এক তর্কের জায়গা। পদকের ঝুলিতে সাফল্যের চেয়ে বেশি আলোচনায় থাকে একে অন্যের সমালোচনায়। বর্তমান সাধারণ সম্পাদককে নিয়েও রয়েছে অনেক বিতর্ক। অতীতে যারা দায়িত্বে ছিলেন তারা চান সম্ভাবনাময় এই সংস্থার অচল অবস্থা থেকে মুক্তি। বাংলাদেশ উশু ফেডারেশন 2007 সালে গঠিত হওয়া অ্যাসোসিয়েশন 2018 সালে ফেডারেশনের স্বীকৃতি পায়। দেশের ক্রীড়াঙ্গনে অন্যতম গুরুত্বপূর্ণ এই প্রতিষ্ঠানটির বিভিন্ন পদে থাকা ব্যক্তিদের নিয়ে রয়েছে নানা আলোচনা সমালোচনা। 24-এর 5 আগস্টের পর অন্তর্বর্তীকালীন সরকার সার্চ কমিটির মাধ্যমে গঠন করে অ্যাডহক কমিটি, যেখানে ঠাঁই পান অনেক সাবেক ক্রীড়া সংগঠক। তাদের একজন দিলদার হাসান দিলু, যাকে নারী সংক্রান্ত অভিযোগে 2010 সালে ক্রীড়া পরিষদ থেকে বহিষ্কার করা হয়। 11তম সাউথ এশিয়ান গেমসে নারী কেলেঙ্কারির বিষয়ে উনি জাতীয় ক্রীড়া পরিষদ থেকে উনি বহিষ্কৃত হয়েছে। উনি যতদিন ফেডারেশনের সেক্রেটারি হিসেবে থাকবে বা যদি ভবিষ্যতে আসে, আমরা যে নারী খেলোয়াড়রা আছি, আমরা যে খেলোয়াড়রা আছি, তারা ফেডারেশন আমরা প্র্যাকটিসে যাব না। 2007 সাল থেকে দীর্ঘ সময় উশু ফেডারেশনের সাধারণ সম্পাদক হিসাবে কাজ করার সময় আর্থিক অনিয়ম, প্রশাসনিক স্বেচ্ছাচারিতা, বঞ্চনা, স্বজনপ্রীতি ও ক্ষমতার অপব্যবহারের একাধিক অভিযোগ দীর্ঘদিন ধরে আলোচনায় রয়েছে। গণমাধ্যমেও এ নিয়ে সংবাদ হয়েছে। পারিবারিক এবং একা একটা ঘরোয়াভাবে তার স্টুডেন্ট নিয়ে, দল তো আছেই, তার স্টুডেন্ট নিয়ে ক্লাব ভিত্তিক তার এই একটা কেন্দ্রের ভিতরে নিয়ে আসতে পারছে, আউট যাতে কেউ এই খেলার সাথে ইনভলভ নাই। এছাড়া মার্শাল আর্টে পর্যাপ্ত দক্ষতা না থাকা ব্যক্তিদের কমিটিতে স্থান দেওয়ার পাশাপাশি নিজের পছন্দের উশু ক্লাবগুলোকে সুযোগ করে দিতে অতীতে নিবন্ধিত ক্লাবগুলোকে নিষ্ক্রিয় করার অভিযোগ করেন সাবেক এই কর্মকর্তা। এটা কেমন করে হয়? একজন নারী কেলেঙ্কারি এবং অসৎ উপায় অবলম্বন, দুর্নীতিবাজ লোকেরা যদি এই ফেডারেশনে এসে এই বর্তমান যুগে, এই জেনজের যুগে, এটা হইতেই পারে না। অভিযোগের বিষয়ে সংস্থার সাধারণ সম্পাদক বলেন, তিনি পরিকল্পিত ষড়যন্ত্রের শিকার হচ্ছেন। মিথ্যা বিষয়টাকে নিয়ে যখন আর্গুমেন্ট করতে যাবেন, তখন এটাকে নিয়ে আর্গুমেন্ট করতে করতে মিথ্যাটাকে সত্য করার জন্য অনেকে চেষ্টা
উঠে পড়ে লাগবে। আমি এটা নিয়ে মামলা করছি, মামলায় জয়ী হয়েছি, আর এটা নিয়ে আমি কি করবো আমাকে বলে না। নোংরামিতে আমরা একদম সেরা জায়গায় চলে যাচ্ছি। উশু খেলার বিষয়ে এখন পর্যন্ত মানুষের মধ্যে তেমন আগ্রহ সৃষ্টি করতে পারেনি ফেডারেশন, অথচ কর্মকর্তারা ব্যস্ত পদ পদবি ও কাদা ছোড়াছুড়িতে। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও তথ্য বিনোদনের খবর পেতে চোখ রাখুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।